হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করেছি তার নাম হচ্ছে রিপ্রোডাকশন, যেটাকে বাংলায় বলা হয় জনন। আজকে আমরা পড়ব পার্ট 4, ক্লাস নাম্বার 28। অলরেডি আমরা রিপ্রোডাকশনের তিনটে পার্ট আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা 4 নাম্বার পার্ট পড়ব। দেখো, এখনও পর্যন্ত যারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখোনি তাদের জানিয়ে রাখি যে আমাদের সম্পূর্ণ প্লেলিস্ট তৈরি করা আছে। পরপর সমস্ত ভিডিও তোমরা দেখো, তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো চলো যাই হোক, আজকের পার্ট শুরু করা যাক। পার্ট 4। আমরা এতক্ষণ পর্যন্ত 3টে পার্টে কী আলোচনা করে ফেলেছি। আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এগুলো নিয়ে ডিটেলসে পড়েছি। এক একটা পার্ট নিয়ে আমরা ছবির মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে দেখেছি। এবং আমরা আর কি দেখেছি যে একটা যখন বাচ্চা জন্ম হয় কী প্রসেসের মাধ্যমে মাতৃগর্ভে বড় হয়, কীভাবে সে পুষ্টি পায়, এই সব নিয়ে আমরা ডিটেলসে পড়েছি। ঠিক আছে, আচ্ছা, এবার তোমাদের আমি একটা প্রশ্ন করি। কি প্রশ্ন না, তোমরা এতক্ষণ পর্যন্ত দুটো জিনিস নিয়ে অনেক কিছু আমি তোমাদেরকে আলোচনা করেছি। একটা হচ্ছে স্পার্ম, যেটাকে বাংলায় বলা হয় শুক্রাণু, আর একটা হচ্ছে এগ, যেটাকে বলা হয় ডিম্বাণু। ঠিক আছে, এই দুটো নিয়ে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করেছি এবং স্পামের গঠন সম্পর্কে দেখেছি। স্পামের যে 3টে পার্ট থাকে সেই পার্ট সম্পর্কে জেনেছি। তোমরা এত যখন নলেজ নিয়েছো, আমার কটা প্রশ্নের উত্তর দাও যে স্পাম আর এগের মধ্যে কী কী ডিফারেন্স পেয়েছি। আমি যদি তোমাদের প্রশ্ন করি যে এখানে সবথেকে স্মলকে, তোমরা বলবে স্যার একটু দেহে সবথেকে স্মল, স্পাম সবথেকে স্মল, এগ সবথেকে স্মল। আমি এই দুজনের কম্পারিজন করছি, স্পাম বেশি স্মল না এগস বেশি স্মল। মনে রাখবে এটা হচ্ছে সবথেকে ছোট, ভেরি ভেরি স্মল। ঠিক আছে, আর এর তুলনায় এটা লার্জ, এটা হচ্ছে লার্জ। বোঝা গেল? তো যদি কোথাও বলে যে স্পাম বড় না এগ বড়, মনে রাখবে স্পাম সবসময় ছোট, প্রথম। 2 নম্বরে যদি বলে গতিশীলতা কার আছে, গতিশীলতা যেটাকে বলে কি বলে মটিলিটি বলে, মটিলিটি। গতিশীলতা কার আছে বলো? স্পামের গতিশীলতা আছে না এগের গতিশীলতা আছে? মনে রাখবে স্পামের গতিশীলতা আছে। ঠিক আছে, এর গতিশীলতা আছে, মানে এর মটিলিটি আছে, কিন্তু এর কোনো মটিলিটি নেই। আমরা দেখেছি যে স্পাম তার মটিলিটি বজায় রাখার জন্য, গতিবেগ বজায় রাখার জন্য তার যে গঠনটা আছে, সেই গঠনটা সেই রকমই গঠন যাতে সে অনেকটা রাস্তা চলতে পারে। মানে পুরুষাঙ্গ থেকে বেরিয়ে পুরো যোনিপথের মাধ্যমে পুরো সার্ভিক্স ক্রস করে, জরায়ু ক্রস করে, পুরো ফ্যালোপিয়ান টিউব এত দূর তার জার্নি থাকে, এবং অনেকগুলো শুক্রাণুর মধ্যে একটা শুক্রাণু সেই ডিমটাকে নিষিক্ত করতে পারে। তো জার্নি অনেক লম্বা। তো কি এছাড়াও আমরা দেখেছি আর কি দেখেছি যে শুধুমাত্র স্পাম একা যায় না, স্পামের সঙ্গে যে আমাদের 3টে গ্রন্থি আছে, সেই 3টে গ্রন্থি থেকে কিছু লিকুইড বের হয়। কিছু গ্রন্থি মানে কিছু ক্ষরণ করবে, এবং কি ক্ষরণ করছিল না, এমন কিছু বস্তু ক্ষরণ করছিল যাতে সেই ভ্রূণটা শক্তি পায়, যাতে সেই ভ্রূণটা পুষ্টি পায়, যাতে সে সামনের দিকে মুভ করতে পারে, এবং তার রাস্তাটা যেন পিচ্ছিল থাকে, আটকে যেন না যায়। তো সবসময় মনে রাখবে গতিশীলতা স্পামের আছে, এগের কোনো গতিশীলতা আছে না স্যার। সে সিম্পল কী করে, ওভারি ডিম্বাশয় থেকে বেরিয়ে পড়ে, যখনই সেটা পরিণত হয়ে যায়, যখন তার ওভিলিউশন ঘটে যায়, ডিম্বস্ফোটন ঘটে, সেটা সিম্পল ফ্যালোপিয়ান টিউবে গিয়ে ওয়েট করে, বাকি যা কাজ করে স্পাম করে। তো কখনোই মনে রাখবে যে এগের, ডিম্বাণুর কখনোই মোটিলিটি বা গতিশীলতা থাকে না। ঠিক আছে, আচ্ছা, এবারে যদি জিজ্ঞাসা করি যে কে ফুড স্টোর করতে পারে, এই স্পাম ফুড স্টোর করে না এগ ফুড স্টোর করে? আচ্ছা, একটা সিম্পল কথার উত্তর দাও। বাড়িতে, তোমাদের বাড়িতে ম্যাক্সিমাম টাইমে, আমি সবসময় বলবো না, কোনো সময়তে, মানে ম্যাক্সিমাম টাইমে, কোনো সময় না, ম্যাক্সিমাম টাইমে কে তোমাদের জন্য খাবার রেডি রাখে? মা রাখে খাবার রেডি না বাবা রাখে খাবার রেডি? এটা বলো, রান্না কে করে ম্যাক্সিমাম টাইমে? এখন তো বোথ নো প্রবলেম, বাট ম্যাক্সিমাম টাইমে মা রান্না করে রাখে। কারণ কি, খাবারের ব্যাপারে মা এই ডিপার্টমেন্টটা তার, সে সঞ্চয় করে রাখে। তাই মনে রাখবে এই স্পামে কোনো রকম কোনো ফুড স্টোরেজ থাকে না। স্পার্মে ফুড স্টোরেজ, ফুড স্টোরেজ স্পার্মের মধ্যে থাকে না, কিন্তু এর মধ্যে ফুড স্টোরেজ থাকে। তোমরা দেখেছো যখন ডিম ফুটে বাচ্চা হয়, যে সমস্ত প্রাণীদের ডিম ফুটে বাচ্চা আজকে পড়বো আমরা, সেখানে দেখেছো কুসুম থাকে, একটা হলুদ কালারের কুসুম থাকে। এই কুসুমটা কেন থাকে বলো তো? এই কুসুমটাই হচ্ছে, মানে আমাদের শরীরে যেমন প্লাসেন্টা থেকে কি করে না, ভ্রূণ সমস্ত মায়ের সঙ্গে যে কানেক্ট করে, মানে সমস্ত পুষ্টি সংগ্রহ থেকে, রেচন থেকে সমস্ত কিছু করে। তো এই যে ডিমের ভেতরে পুষ্টি সংগ্রহ কোথা থেকে করে ভ্রূণ? এই অংশ থেকে। কি অংশ থেকে? এই কুসুম অংশ থেকে। ঠিক আছে, ইয়ক বলা হয়, ইয়ক, YOLK।
ইয়ক বলা হয়। যাই হোক, তোমরা মনে রাখবে ফুড স্টোরেজ স্পামের মধ্যে থাকে না, এগের মধ্যে থাকে। কারণ যখন ডিম্বাণুটা নিষিক্ত হয়, নিষিক্ত হওয়ার পরে ওখানে কি লাগে না পুষ্টির প্রয়োজন হয়, কিছুটা পুষ্টির প্রয়োজন হয়, না হলে আস্তে আস্তে জাইগোট থেকে ভ্রূণে পরিণত হবে কি করে, এবং ভ্রূণটা কি করে না জরায়ুর মধ্যে গিয়ে প্রতিস্থাপিত হয়। তো কিছুটা তো পুষ্টির প্রয়োজন পড়ে, সেই পুষ্টিটা এগ থেকে পায়, ঠিক আছে, ডিম্বাণু থেকে পায়, স্পাম থেকে পায় না। ওকে, 4 নম্বর পয়েন্টে আমি যদি বলি তোমাদের যে এই স্পাম কোথায় তৈরি হয়, আমরা পড়েছি শুক্রাশয়ে তৈরি হয় বা টেস্টিসে তৈরি হয়। কোথায় তৈরি হয়? টেস্টিস। আর এগ কোথায় তৈরি হয়? আমাদের ডিম্বাশয়ে, ফিমেল বডিতে ডিম্বাশয়ে তৈরি হয়, ওভারিতে তৈরি হয়। যদি বলা হয় 5 নাম্বার পয়েন্ট যে স্পামের কত লাইফ টাইম, কত মানে কতক্ষণ বেঁচে থাকতে পারে, কতক্ষণ পর্যন্ত বাঁচতে পারে, মনে রাখবে 48 থেকে, স্পামের কথা বলছি, 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত এর লাইফ স্প্যান হয়, ঠিক আছে। এটা কোথায় হয়? 48 থেকে 72 ঘন্টা ভেবো না যে বাইরে যদি স্পাম থাকে এতক্ষণ বেঁচে থাকবে, তা নয় কিন্তু। এটা হয় ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের মধ্যে যখন ঢুকে যাবে, যখন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের মধ্যে ভেতরে ঢুকে যাবে তখন বলছি 48 থেকে 72 ঘন্টার লাইফ স্প্যান হয়। আর এগের যে যখন ফ্যালোপিয়ান টিউবে আসে তখন মানে আফটার ওভিলিউশন মানে ডিম্বস্ফোটন যখন হয়ে যায়, মানে ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণু বেরিয়ে ফ্যালোপিয়ান টিউবে চলে যায়, যখন ওভিলিউশন হয়ে যায়, তখন এর লাইফ স্প্যান থাকে 12 থেকে 24 ঘন্টা। আমি এটা আলোচনা করেছিলাম পড়াবার সময় যে আগেকার দিনের প্রায় 48 ঘন্টা পর্যন্ত এই টাইমটা লাইফ স্প্যান ছিল, এখন আস্তে আস্তে কমতে কমতে 12 থেকে 24 ঘন্টা। এবং বললাম মেলদের ক্ষেত্রে তার শুক্রাণুর যে লাইফ স্প্যান সেটা 48 থেকে 72 ঘন্টা। কোথায় বললাম? ইনসাইড ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, ঠিক আছে। চলো, এই জিনিসগুলো কিন্তু, এই পয়েন্টগুলো মনে রাখবে, কারণ এখান থেকে তোমাদের ছোটো ছোটো প্রশ্ন দিতেই পারে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট আরেকটা আলোচনা করবো। নেক্সট দেখো এখনকার দিনে ম্যাক্সিমাম হসপিটালে যদি তোমরা যাও, বড় বড় নার্সিংহোমে যাও বা রাস্তা যেতেই দেখতে পাবে একটা জিনিসের ব্যাপারে প্রচণ্ড পরিমাণে অ্যাড দেয়, সেটা হচ্ছে আইভিএফ। হোয়াট ইজ আইভিএফ? আইভিএফ কী জিনিস? এর যদি ফুল ফর্ম জানতে চাও, এর ফুল ফর্ম হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। আমি তো তোমাদের এতক্ষণ পড়াচ্ছিলাম যে জেনারেল প্রসেসে কি হয়, যে একজন ফিমেল কিভাবে তার গর্ভাবস্থা হয়, কিভাবে তার বাচ্চা জন্ম দেয়, কী কী প্রসেস আছে না আছে, পুরো ডিম্বাশয় থেকে ডিম্বস্ফোটন হয়ে ফ্যালোপিয়ান টিউবে গেল, ফ্যালোপিয়ান টিউবে স্পাম এলো, তারপরে নিষিক্ত করলো, জাইগোট উৎপন্ন করলো, তারপরে জরায়ুতে গেল, জরায়ুতে কী করলো না জরায়ুর যে গাত্র আছে সেখানে চিপকে গেল এবং সেখানে বাচ্চা 9 মাস পর্যন্ত বড় হতে থাকলো। এটা গেল জেনারেল প্রসেস। এবার আমি তোমাদের বলতে চাই যে প্রত্যেকের কি সেম প্রসেসে ঘটে? সাপোজ ধরো কারোর ওভিলিউশনে প্রবলেম হয়ে গেল, কোনো ফিমেলের ওভিলিউশনে প্রবলেম হয়ে গেল। ওভিলিউশনের প্রবলেম মানে ডিম্বাশয়ে ডিম তো উৎপন্ন হচ্ছে, কিন্তু সেটা পরিপক্ক হয়ে ডিম্বস্ফোটন ঘটছে না। আমি তোমাদের বললাম না যে ডিম্বাশয় থেকে ডিমটা কোথায় যায়? পরিপক্ক হয়ে ফ্যালোপিয়ান টিউবে যায়। তো ধরো এই ডিমটা নিষিক্তই হচ্ছে, মানে নিষিক্ত নয়, সরি, ডিম্বস্ফোটনই হচ্ছে না, মানে ওভিলিউশনই হচ্ছে না, ডিম্বাণুর এখানে সঞ্চারণই ঘটছে না ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, ওভিলিউশনই ঘটছে না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যতই স্পাম আসুক এখানে কি কোনোভাবে নিষিক্ত করতে পারবে না। আচ্ছা, এবার ধরো সাপোজ বলছি, ধরো ফ্যালোপিয়ান টিউবে চলে এলো, ফ্যালোপিয়ান টিউবে ডিম্বাণু চলে এলো, কিন্তু ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের জন্য হোক বা কোনো সমস্যার জন্য হোক, ফ্যালোপিয়ান টিউবে এখানে কি হলো না স্পাম এসে না নিষিক্তও করলো, কিন্তু ফ্যালোপিয়ান টিউব থেকে কোনোভাবে জরায়ুতে যাচ্ছে না। ফ্যালোপিয়ান টিউবে ধরো সাপোজ বলছি ব্লকেজ কোনো কারণে, ধরো ব্লকেজ, কারো সিস্ট হয়ে গেছে, ধরো কারোর প্রবলেম হয়ে গেছে, ধরো জায়গাটা ব্লকেজ করে দিয়েছে, তো সেক্ষেত্রে কি হবে না জরায়ুতে আসতে পারবে না, জরায়ুর ভেতরে আসতে পারবে না। তো এখানেই এটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, এখানে নষ্ট হয়ে যাবে। কারণ যদি জরায়ুর মধ্যে না আসে তাহলে সে মানে বাকি প্রসেসটা করবে কিভাবে, তাই না? তো ধরো সাপোজ ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কারো কোনো সমস্যা আছে। কোথায় সমস্যা আছে? ফ্যালোপিয়ান টিউবের মধ্যে সমস্যা আছে। তাহলে সে কী করে প্রেগনেন্ট হবে? আচ্ছা, এটা গেল মহিলাদের প্রবলেম। এবার ধরো কোনো মেলের, সাপোজ বলছি, দেখো এটা নয় যে সেক্স করলে বাচ্চা হয়ে গেল, এরকম জিনিস নয়। যে মেল সেক্স করছে তার যে স্পাম থাকে না, তার যে শুক্রাণু থাকে, ভেবো না যে একটা শুক্রাণু গিয়ে পরে একটা ডিম্বাণুকে নিষিক্ত করছে, না, কয়েক লক্ষ শুক্রাণু কিন্তু যায়, কয়েক লক্ষ শুক্রাণু, এর মধ্যে একটা শুক্রাণু সে ডিম্বাণুকে নিষিক্ত করে। এবার এটা একটা কাউন্টিং থাকে, তাকে বলে স্পাম কাউন্টিং। মানে যখন এখানে যায়, মানে শুক্রাণু যায়, তার স্পাম কাউন্টিং কত আছে। ধরো সাপোজ বলছি, মানে প্রত্যেক এমএলএ না স্পাম কাউন্টিং দেখে, এটা ডাক্তাররা মানে যখন যদি কোনো বাচ্চা না হয়, যখন কোনো মেলকে টেস্ট করা হয়, তখন এটা করা হয় যে প্রত্যেক এমএলএ কত স্পাম আছে তোমার।
তো যদি কোনো মেলের লো স্পার্ম কাউন্টিং থাকে, মানে যতগুলো শুক্রাণু বেরোনোর প্রয়োজন আছে যদি সেই পরিমাণ শুক্রাণু না থাকে, লো স্পার্ম কাউন্টিং বলে। লো স্পার্ম কাউন্টিং যদি প্রবলেম থাকে তাহলে তার কী করে প্রেগনেন্ট হবে? যদি এতগুলো সমস্যা থেকে থাকে, এছাড়াও আরও অনেক সমস্যা আছে, অনেক সমস্যা। তারপরে ধরো এখন একটা রিসেন্টলি প্রচুর মানে খুব বেশি পরিমাণে হচ্ছে মহিলাদের মধ্যে একটা রোগ হচ্ছে, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস বা পিসিওএস। এই যদি সমস্যাগুলো থেকে থাকে সেক্ষেত্রে কি করে না, সিস্টের মাধ্যমে না পুরো ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ করে দেয় বা জরায়ু ব্লকেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই প্রেগনেন্সি আসবে না। তো এই সমস্যাগুলো যদি থাকে সে কি করে প্রেগনেন্ট হবে, তার কথা মাথায় রেখে এই সিস্টেমটা চালু করা হয়েছে, যেটার নাম হচ্ছে আইভিএফ। তার ফুল ফর্ম হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, তোমরা বাংলা ভাষায় যাকে বলো টেস্ট টিউব বেবি। এই প্রসেসে কি করা হয় ভালো করে বুঝবে। আমি তোমাদের বললাম যে এই যে আমি এতক্ষণ যে জেনারেল সিস্টেমে বোঝাচ্ছিলাম সেখানে কি হচ্ছিল না, পুরো সিস্টেমটা তোমরা জানো, আমি আর রিপিট করছি না। তো যে জিনিসটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হচ্ছিল, দেখো প্রথমে কি হচ্ছিল আমি আরেকবার বলছি, নাহলে আমি বোঝাতে পারবো না। যে ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা নিষিক্ত হয়ে মানে ডিম্বস্ফোটন হয়ে ওভ্যুলেশন হয়ে ফ্যালোপিয়ান টিউবে আসছিল। ফ্যালোপিয়ান টিউবে ওয়েট করছিল কার জন্য? স্পার্মের জন্য। তো কোথাও না কোথাও নিশ্চয়ই এই ওভারি থেকে ডিম্বাশয় থেকে ডিম নিশ্চয়ই এখানে ডিম্বস্ফোটনে আসছে না, ওভ্যুলেশন হচ্ছে না, সেই জন্য প্রবলেম হতে পারে। অথবা বললাম যে এখানে যদি চলেও আসে ফ্যালোপিয়ান টিউবের প্রবলেমের জন্য, এবার ডাক্তাররা বিচার করলো আমি যদি এইখান থেকেই মানে এই যে ডিম্বাশয় আছে ফিমেল বডিতে যে ডিম্বাশয় থাকে, আমি যদি এখান থেকেই ডিম্বাণুটাকে তুলে নিয়ে চলে আসি আমার ল্যাবরেটরিতে এবং সেখানে পুরো প্রসেসটা ঘটায়, তাহলে কি প্রসেস এড়ানো যাবে? ওভ্যুলেশনের প্রয়োজন পড়বে না। আরে দরকার নেই, ওভ্যুলেশন কারণ হচ্ছে না, হওয়ার দরকার নেই। জেনারেল প্রসেস আমি বলছি, আরে ওভ্যুলেশন হওয়ার পরেই তো ফ্যালোপিয়ান টিউবে যাচ্ছিল এগটা না। আমি কি বলছি, যদি কারোর ওভ্যুলেশনের প্রবলেম থাকে তো সেক্ষেত্রে ডাক্তাররা কি বলছে যে না আমাদের ওভ্যুলেশন প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট যে ডিম্বাশয় আছে এই ডিম্বাশয় থেকে আমরা ডিম্বাণুটাকে কালেক্ট করে নিয়ে চলে আসবো এখানে। তাহলে ওভ্যুলেশনের প্রবলেম থাকলে থাক, কোনো সমস্যা নেই। ফ্যালোপিয়ান টিউবের সমস্যা থাকলে থাক, কারণ ফ্যালোপিয়ান টিউবে কোনো কাজই করানোর দরকার নেই। লো স্পার্ম কাউন্টিং থাকলে থাক, কোনো সমস্যা নেই। তো এগুলোকে ইগনোর করে দিল। তো কি করলো, কোনো মেডিসিনের মাধ্যমে কি করা হয় না, ফিমেল বডিতে যে ওভারি যে ডিম্বাশয় থাকে সেটাকে এক্সাইট করা হয়, মানে তাকে উদ্দীপনা করা হয়। উদ্দীপনা হওয়ার ফলে মানে কিছু হরমোনাল পিলস খাওয়ানো হয়, হরমোনাল কিছু মেডিসিন খাওয়ানো হয়, তার ফলে কি হয় না এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিষিক্ত হয়। একাধিক নিষিক্ত হয় না, ডিম্বাণু তৈরি হয়। ডিম্বাণু যখনই তৈরি হলো সেই ডিম্বাণুটাকে সংগ্রহ করছে, অস্ত্রোপচার করে অপারেশন করে সেই ডিম্বাণুটাকে সংগ্রহ করছে। ঠিক আছে, সংগ্রহ করার পরে কি করবে? আচ্ছা তোমরা বলো এবারে, যখন একটা ওভারি থেকে যখন ডিম্বাণু ওভ্যুলেশন ঘটছিল এবং ফ্যালোপিয়ান টিউবে আসছিল, ফ্যালোপিয়ান টিউবে কেন আসছিল? কি স্পার্ম এসে পরে এখানে এটাকে কি করবে? ফার্টিলাইজ করবে, এটাকে নিষেক করবে। তাহলে নিশ্চয়ই ডাক্তাররা যখন মানে এই যে ডিম্বাণুটাকে সংগ্রহ করলো ডিম্বাশয় থেকে, এবার নিশ্চয়ই ফার্টিলাইজ করাবে, এবার নিশ্চয়ই নিষেক ঘটাবে। তো এর পরের স্টপেজ হচ্ছে নিষিক্তকরণ, ফার্টিলাইজেশন। ল্যাবরেটরিতে এই ডিম্বাণুটাকে সংগৃহীত করার পর এবার কি দরকার? পুরুষের স্পার্ম দরকার, মেল বডি স্পার্ম দরকার, শুক্রাণু দরকার, না হলে এটাকে নিষিক্ত করবে কে? তো কি করা হলো না, পুরুষের শুক্রাণুটাকে এক সাইডে রাখলো, স্পার্মটাকে এক সাইডে রাখলো, আর একদিকে রাখলো কি, যে ডিম্বাণুটাকে নিষিক্ত করেছিল, যে ডিম্বাণুটাকে কালেক্ট করেছিল সেই ডিম্বাণুটাকে। এবার এই দুটোকে একসঙ্গে রাখা হয়। কেন রাখা হয়? কারণ নিষিক্তকরণ করবে, ফার্টিলাইজ করবে। ঠিক আছে, আবার অনেক সময় কি হয়, যদি নিজে ফার্টিলাইজ না করে না, এটা অনেক প্রসেস আছে, তো এই স্পার্মকে কি করা হয়, এটা দিয়ে নিষিক্ত করিয়ে নেওয়া হয়। ঠিক আছে, ডিম্বাণুর ভেতরে ইনজেক্ট করে দেওয়া হয়। ঠিক আছে, এটাকে আইসিএসআই বলে, তোমাদের এসব জানার প্রয়োজন নেই, শুধু এইটুকু জানো এর পরের প্রসেস হচ্ছে ফার্টিলাইজেশন, নিষিক্তকরণ হয়ে গেল, ফার্টিলাইজ হয়ে গেল। আচ্ছা এরপরে কি উৎপন্ন হবে? আচ্ছা যখন যদি ফিমেল বডিতে থাকতো, ফার্টিলাইজের পর কি উৎপন্ন হতো? জাইগোট উৎপন্ন হতো। জাইগোটটা ধীরে ধীরে কিসে উৎপন্ন হতো? ভ্রূণে উৎপন্ন হতো। এখানেও সেম প্রসেস হয়, যখনই স্পার্ম এবং ডিম্বাণু নিষিক্ত হলো, জাইগোট উৎপন্ন করলো, কয়েকদিন পর্যন্ত কি হবে, আবার ল্যাবে রাখা হবে। ল্যাবে রাখার পর যখন ভ্রূণে পরিণত হবে, সেই ভ্রূণটাকে সরাসরি নারীর জরায়ুতে প্রবেশ করানো হবে, ফিমেল বডিতে জরায়ুতে প্রবেশ করে দেওয়া হবে। কারণ জরায়ু ছাড়া কোনোভাবেই একটা বাচ্চা 9 মাস পুরো যে কমপ্লিট একটা বাচ্চা তৈরি হয় সেটা কখনোই পসিবল নয়, কোনো ল্যাবরেটরিতে রেখে পসিবল নয়। সেই জন্য যখনই ভ্রূণ অবস্থায়, মানে অ্যাকচুয়ালি প্রবলেম তো হচ্ছিল যে ভ্রূণই হচ্ছিল না, জরায়ুতে আসছিল না,
এটা প্রবলেম হচ্ছিল না, তো এই প্রবলেমগুলো সলিউশন করে দিল যে চলো আমি তোমার ডিম্বাণু ওভিলিউশন ঘটছে না, আমি ওভিলিউশন বাইরে ঘটিয়ে দিচ্ছি। চলো তোমার ফ্যালোপিয়ান টিউবে স্পাম গিয়ে পরে নিষিক্ত করছে না, সেটা আমি ল্যাবরেটরিতে ঘটিয়ে দিচ্ছি। চলো তোমার ভ্রূণ তৈরি হচ্ছে না, জাইগোট উৎপন্ন হচ্ছে না, আমি জাইগোট উৎপন্ন করে ভ্রূণ তৈরি করে দিচ্ছি। চলো তোমার কোথায় আসছে না, জরায়ুতে আসছে না, চলো আমি ডাইরেক্ট ভ্রূণ তৈরি করে পুরো জরায়ুতে আমি পাঠিয়ে দিচ্ছি। এবারে জরায়ুর কাজ হচ্ছে সেইটাকে যে প্রসেস আছে আর কি 9 মাস প্রতিপালন করে একটা বাচ্চাকে বড় করা, সেই প্রসেসটা এখানে বাকিটা কমপ্লিট করা হয়। এটাকেই বলা হয় টেস্ট টিউব বেবি। বোঝা গেল? তো আমি এতক্ষণ ধরে যা বললাম তোমাদের সেটা লিখিত আকারে একবার দেখিয়ে দিই। দেখো দেখো আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন যেগুলো বললাম সেই জিনিসগুলো একবার দেখে নাও তোমরা। ঠিক আছে, আইভিএফ ইন ভিট্রো ফার্টিলাইজেশন হলো বন্ধ্যাত্ব দূর করার একটা উন্নত চিকিৎসা পদ্ধতি। যখন প্রাকৃতিক উপায়ে কেউ গর্ভধারণ সম্ভব না হয় তখন এই কৃত্রিম প্রজনন প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। একে অনেক সময় টেস্ট টিউব বেবি পদ্ধতিও বলা হয়। যদি সমস্যা থাকে ডিম্বনালীতে, ফ্যালোপিয়ান টিউব বন্ধ বা ক্ষতিগ্রস্ত থাকে, যদি পুরুষের শুক্রাণুর সংখ্যা কম থাকে, যদি কারোর এন্ডোমেট্রিওসিস প্রবলেম থাকে, পিসিওসের প্রবলেম থাকে, এই সমস্যাগুলো থাকলে তখন এই প্রসেসটাকে অবলম্বন করা হয়, এই ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ঠিক আছে, এই প্রসেসে কী করানো হয় দেখো, নেক্সট স্লাইডে দেখো। দেখো এই প্রক্রিয়াটাতে মূলত কতগুলো ধাপ থাকে। প্রথমে ডিম্বাশয়কে উদ্দীপনা করা হয়। কী হয়, হরমোন ওষুধের মাধ্যমে নারী ডিম্বাশয়কে কী করা, উদ্দীপনা করে একাধিক ডিম্বাণু তৈরি করা হয়। তারপরে সেই ডিম্বাণুটাকে সংগ্রহ করা হয়, অস্ত্রোপচার করে ডিম্বাণুগুলো সংগ্রহ করে নেয়। তারপরে কি প্রসেস ছিল, আমাদের ফ্যালোপিয়ান টিউবে যেমন নিষিক্তকরণ হচ্ছিল, ফার্টিলাইজেশন হচ্ছিল, সেই রকম ল্যাবরেটরিতে করা হয়। সংগৃহীত ডিম্বাণু নেওয়া হয় এবং পুরুষের শুক্রাণু একসঙ্গে রাখা হয় যাতে নিষিক্তকরণ ঘটে। অনেক সময় শুক্রাণুকে কী করে সরাসরি ডিম্বাণুর ভেতরেই ইনজেক্ট করে দেয়। ঠিক আছে, এরপরে হয় ভ্রূণ কালচার। যখনই নিষিক্ত ডিম্বাণুগুলো কী হয়, জাইগোট হয়, জাইগোট থেকে ভ্রূণে পরিণত হয়। এই ভ্রূণে পরিণত হওয়া পর্যন্ত কয়েকদিন ল্যাবে পর্যবেক্ষণে রাখা হয়। তারপর কী হয়, ভ্রূণটাকে স্থানান্তর করা হয় কোথায়, সুস্থ ভ্রূণ সরাসরি নারীর জরায়ুতে স্থাপন করে দেওয়া হয়। এবার সেখানে বাচ্চাটা বাকি বড় হয়। বোঝা গেল? আশা করি এই বিষয়ে তোমাদের আর কোনো ডাউট থাকতে পারে না। চলো নেক্সট আরেকটা টপিক আমাদের বাকি আছে, যেটা হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন। তো হেডিং ডালো এক্সটার্নাল ফার্টিলাইজেশন। নেক্সট দেখো এক্সটার্নাল ফার্টিলাইজেশন, যেটাকে বাংলায় কি বলা হয়, কি বলা হয়, বহির্নিষেক। একদম সিম্পলভাবে বোঝাবো, একদম সিম্পল। দেখো আমাদের যখন যখন আমাদের ইন্টারনাল ফার্টিলাইজেশন ঘটছিল তখন এই পুরো প্রসেসটা কোথায় ঘটছিল না, স্ত্রী দেহের ভেতরে ঘটছিল। পুরোটাই স্ত্রী দেহের ভেতরে ঘটছিল, যা যা প্রসেস আছে আমাদের। এক্সটার্নাল ফার্টিলাইজেশনে কি হয়, পুরো প্রসেসটা বাইরে ঘটে। যেমন এখানে ছবিটা ভালো করে দেখো তোমরা, এখানে যে ফিমেল ফিশ আছে না, যে ফিমেল ফিশ আছে, এ কী করলো, এ সিম্পল কী করলো না, ডিম দিল। জাস্ট ডিমগুলো কী করলো, সে ডিম্বাণু শুধুমাত্র বাইরে বার করলো। ভালো করে বোঝো, ফিমেল ফিশ কী করলো, সিম্পল ওর শরীরে যে ডিম্বাণুগুলো ছিল সেই ডিম্বাণুগুলো সিম্পল ছেড়ে দিল। এখানে দেখতে পাচ্ছ, এখানে ডিম্বাণুগুলো ছেড়ে দিল, ছোটো 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 অনেক 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 একসঙ্গে অনেক ডিম্বাণু ছেড়ে দিল। মেল ফিশ কী করলো, তার যে শুক্রাণু আছে সেই শুক্রাণুগুলো এর ওপরে এসে পড়ে ছেড়ে দিল। ঠিক আছে, এরপর কি হবে, যে প্রসেসটা আমাদের এই ফিমেল বডির ভেতরে ঘটছিল সেই প্রসেসটা পুরো বাইরে ঘটছে। ঠিক আছে, দেখো এই পরের প্রসেস তোমরা বুঝতে পারছো। ফিমেল থেকে কি বেরোলো, ডিম্বাণু বেরোলো, আর মেল ফিশ গিয়ে কী করলো, ওর উপরে শুক্রাণু ছেড়ে দিল। এবারে কি হলো না, ডিম নিষিক্ত হলো এবং যা প্রসেস থাকে সেইভাবে বাচ্চা হলো। এই পুরো প্রসেসটা বাইরে ঘটছে, তাই এটাকে এক্সটার্নাল ফার্টিলাইজেশন বলছে। আমি যেটা বলতে চাইছিলাম যে এখানে এত ডিম পাড়ে তার পিছনে কারণ কি। দেখো এটা মানে এটা ভাববে না যে এতগুলো ফিমেল ফিশটা ডিম পেড়েছে, অনেক 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 ডিম পেড়েছে, এর মানে প্রত্যেকটা ডিমই নিষিক্তকরণ হবে, প্রত্যেকটা ডিম থেকেই বাচ্চা হবে, এটা কিন্তু ভাববে না। এর কারণ হচ্ছে প্রকৃতি এমনভাবে সৃষ্টি করেছে, অনেকগুলো এখানে ডিম পেড়েছে, তো কিছু ডিম তো এই জলে ভেসে চলে যাবে, কিছু ডিম তো এই জলে ভেসেই চলে যাবে, থাকবে না। কিছু ডিম তো বাচ্চা যদি নিষিক্ত হয়, মানে ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশনের পর যদি বাচ্চা বেরো হয়, এখানে অনেক বাচ্চা কি হয়ে যায়, অনেক বাচ্চা মারা যায়। ঠিক আছে, ধরো সাপোজ বলছি 100টা ডিম পেড়েছে, 100টা ডিমের মধ্যে হয়তো 10টা বাচ্চা বাঁচবে। বোঝা গেল? এটাই হচ্ছে উন্নত আর অনুন্নত শ্রেণীর প্রাণীর মধ্যে পার্থক্য। দেখবে যখন কোনো বড় প্রাণী, যেমন মানুষের ভাবো, মানুষ যদি এখানে বাচ্চা দেয়, সাপোজ বলছি কারো যদি একটা বাচ্চা থাকে বা দুটো বাচ্চা থাকে বা 3টে বাচ্চা থাকে, সে কী করে, প্রত্যেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, প্রত্যেকে দেখভাল করার চেষ্টা করে। যে ধরো একটা ফিমেল একটা টাইম একটাই বাচ্চা করেছে, একটাই বাচ্চা প্রসব করেছে, একটা বাচ্চাকে জন্ম দিয়েছে, তাকে কি করবে, বড় করাচ্ছে, মানে তাকে পুরো দেখভাল করবে। কিন্তু এইসব ক্ষেত্রে কি হয়,
এসব ক্ষেত্রে মানে প্রকৃতির সৃষ্টিটাই এরকম যে এতগুলো ডিম তো পেরেছো, কিন্তু এর মধ্যে হয়তো 25% কি 10% বাচ্চা মানে অ্যাকচুয়াল বাচ্চা হবে, মানে মাছে পরিণত হবে। জিনিসটা বোঝা গেল? যাই হোক, এক্সটার্নাল ফার্টিলাইজেশন হচ্ছে এটাই যে একটা ফিমেল কি করে, বাইরে সম্পূর্ণ ডিম্বাণুগুলো ছেড়ে দেয়, এই ডিম্বাণুগুলোর ওপরে মেল এসে তার শুক্রাণু ছেড়ে দেয় এবং বাইরে নিষিক্তকরণ ঘটে এবং ডিম ফুটে বাচ্চা হয়। ক্লিয়ার? আচ্ছা, এক্সাম্পল এখানে খুব বেশি ইম্পর্টেন্ট, এক্সাম্পল মনে রাখবে। মাছের ক্ষেত্রে হয়, ব্যাঙের ক্ষেত্রে হয়, তারপরে কোরাল যে আছে প্রবাল আছে, প্রবালের ক্ষেত্রে হয়, তারপরে স্টার ফিশের ক্ষেত্রে হয়। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে মাছ আর ব্যাঙ এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো যেগুলো বললাম তোমাদের একবার লিখিত আকারে দেখিয়ে দিই। দেখো, এক্সটার্নাল ফার্টিলাইজেশন বহির্নিষেক হলো প্রজননের এমন একটি প্রক্রিয়া যেখানে স্ত্রী প্রাণীর দেহের বাইরে সাধারণ পরিবেশে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে। এই প্রক্রিয়াটি মূলত জলজ প্রাণীদের মধ্যে সবথেকে বেশি দেখা যায়। এই প্রক্রিয়া স্ত্রী প্রাণী জলে বা নির্দিষ্ট স্থানে প্রচুর পরিমাণে ডিম্বাণু ছাড়ে এবং পুরুষ প্রাণী সেই ডিম্বাণুগুলোর ওপরে শুক্রাণু নিঃসরণ করে। জলের স্রোত বা পরিবেশের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছায় এবং নিষিক্তকরণ সম্পূর্ণ হয়। এই মাছ, ব্যাঙ, প্রবাল, স্টারফিশ, তার মধ্যে বললাম মাছ আর ব্যাঙ এই দুটো এক্সাম্পল মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসেছে, ভালো করে খেয়াল রাখবে। ঠিক আছে? আচ্ছা, এখানে যদি তোমাদের আমি প্রশ্ন করি যে দু ধরনের ফার্টিলাইজেশন আমরা পড়েছি, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইন্টারনাল হচ্ছে যেটা শরীরের ভেতরে ঘটছে, আর এক্সটার্নাল যেটা আমরা পড়লাম যে দেহের বাইরে ঘটছে। আচ্ছা, একটা জিনিস বলো কোনটা, আমি তোমাদের বোঝালাম কোনটার যে ভ্রূণ, মানে কোন ফার্টিলাইজেশনের এমব্রায়ো যেটা ভ্রূণ তৈরি হয়, সেটা কোনটার বেশি প্রোটেকশনে থাকে? আমার এক্সটার্নালে বেশি প্রোটেকশন থাকবে না ইন্টারনালে বেশি প্রোটেকশন থাকবে? আমি ভ্রূণের কথা বলছি। মনে রাখবে, এক্সটার্নাল ফার্টিলাইজেশন হাইলি রিস্ক, সাকসেস রেট ভীষণ কম। আমি মাত্র বললাম যদি 200 ডিম পারে তার মধ্যে হয়তো 10টা বাচ্চা বের হবে, হাইলি রিস্ক। তো এখানে কোনো রকমভাবেই কোনো কিছু ভ্রূণ বলো বা ভ্রূণের পরে যদি বাচ্চা ফুটে বেরিয়েও যায়, সেইটা খুবই রিস্কের মধ্যে থাকবে। তো সাকসেস রেট যদি বলে কার বেশি, মনে রাখবে ইন্টারনাল ফার্টিলাইজেশন যেটা দেহের অভ্যন্তরে ঘটছে, সেটার সাকসেস রেট সবথেকে বেশি। ইন্টারনাল ফার্টিলাইজেশনের আমার এক্সাম্পল জানি, মানুষের ক্ষেত্রে ঘটে, কুকুরের ক্ষেত্রে ঘটে, পাখির ক্ষেত্রে ঘটে, গরুর ক্ষেত্রে ঘটে, এইসব স্তন্যপ্রাণীদের প্রাণীদের ক্ষেত্রে ঘটে থাকে। আর আমি এদের এক্সাম্পল তোমাদের বলে দিলাম, শুধুমাত্র মনে রাখবে মাছ, ব্যাঙ আর স্টারফিশ। প্রবাল পরীক্ষায় আসে না, স্টারফিশটাও পরীক্ষাতে দেয়। মাছ, ব্যাঙ, স্টারফিশ এই তিনটে এক্সাম্পল খুব ভালো করে মনে রাখবে। চলো নেক্সট দেখো। নেক্সট আমরা পড়বো ব্যাঙের জীবনচক্র। দেখো, সোজাসুজি কথায় বলতে গেলে ব্যাঙের জীবনচক্র না 4টে প্রসেসে কমপ্লিট হয়। 4টে প্রসেস বলতে কি প্রসেস? প্রথম হচ্ছে, দেখো আমরা প্রথমেই পড়লাম যে ব্যাঙের কি করে হয় না, এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়। মানে স্ত্রী ব্যাঙ ডিম পাড়বে, পুরুষ ব্যাঙ সেই তার উপরে শুক্রাণু করবে, তার উপরে শুক্রাণু দেবে, সেটা নিষিক্ত হবে এবং ডিম ফুটে বাচ্চা হবে। ঠিক আছে, এই তো প্রসেস। তো প্রথমে কি হয়, প্রথমে ফিমেল যে ফ্রগ আছে সে কি করে না ডিম পাড়ে। প্রথম প্রসেস হচ্ছে ডিম পাড়া। ঠিক আছে, পুকুরে ডোবাতে প্রচুর পরিমাণে ডিম পেড়ে দিল। ওকে, একটা জিনিস লক্ষ্য রাখবে, এই যে এখন এগ পাড়ে না, ডিম যখন দেয় না, দেখো এখানে দেখো ডিম দিয়েছে না, অনেক ডিম দিয়েছে। এই ডিমগুলোর ওপরে না একটা জেলির মতন, তোমরা যদি দেখেছো কিনা আমি জানি না, গ্রামগঞ্জে যারা থাকো তারা দেখতে পারো, একটা জেলির মতন না পদার্থ থাকে, একটার সঙ্গে একটা না চিপকে থাকে, একটার সঙ্গে একটা, এই ডিমগুলো একটার সঙ্গে একটা চিপকে থাকে। যদি কেউ হাতে করে তোলো বুঝতে পারবে কখনো, এর একটার সঙ্গে একটা চিপকে থাকে। ঠিক আছে, একটা জেলির মতো স্তর থাকে, আঠালো টাইপের। এর কারণটাই হচ্ছে ডিমগুলোকে সুরক্ষিত রাখা, অন্য শিকারী বা অন্যান্য পশুরা, মানে অন্যান্য যাতে এরপর আক্রমণ করতে না পারে, ডিমগুলোকে নষ্ট করে দিতে না পারে বা শিকারী হাত লাগাতে না পারে। সেই জন্য প্রকৃতির সৃষ্টি এরকম যে এর ওপরে একটা জেলির মতন পদার্থ থাকে এই ডিমগুলোর ওপরে। ঠিক আছে, প্রথম প্রসেস কি বললাম, ডিম পাড়া। তারপরের প্রসেস কি হবে, এই ডিমটা যখন ফুটে বাচ্চা বের হয়, ডিমটা যখন ফুটে যায় বাচ্চা বের হয়, তখন কি হয় না ট্যাডপোল বলে এটাকে, ট্যাডপোল। ডাইরেক্ট ভেবো না ডিম ফুটে ব্যাঙ তৈরি হয়ে যায় না। এখানে দেখো মাছের মতন দেখতে, এরকম লেজের মতন থাকে, মানে পুরো মাছের মতন টাইপের দেখতে, দেখো মাছের মতন দেখতে পুরো। ঠিক আছে, এই সময়টা কোথায় থাকে, এই সময়টা থাকে জলে। তারা কিন্তু কোনোভাবে ডাঙায় আসতে পারে না, কারণ ডাঙায় শ্বাসকার্য নেওয়ার জন্য তার যে রেসপিরেটরি সিস্টেম দরকার সেটা তখনও পর্যন্ত কিন্তু হয় না। ঠিক আছে, এদের তখন কি থাকে, ফুলকা থাকে, গিলস থাকে, সেই জন্য এরা জলে থাকে। ঠিক আছে,
এবং লেজ থাকে কেন? সাঁতার কাটার জন্য সিম্পল লেজ থাকে। মনে রাখবে ট্যাডপলের পরের যে প্রসেস সেটা হচ্ছে ফ্রগলেট। ফ্রগলেট মানে এক কথায় যাকে বলে ব্যাঙাচি বলতে পারো, ব্যাঙাচি, ফ্রগলেট। এই ধাপে কি হয়, একটা বড় পরিবর্তন হয় শরীরে। আস্তে আস্তে ধীরে ধীরে তার অঙ্গ তৈরি হয়। প্রথমে পিছনের পা তৈরি হয়, পরে সামনের পা তৈরি হয়। মানে ছিল দেখো জিনিসটা এরকম, আস্তে আস্তে এখানে কি দেখলে, এখানে আস্তে আস্তে দেখো পা তৈরি হয়েছে, পা, সামনের পা, পিছনের পা, পা তৈরি হয়েছে এখানে। ঠিক আছে, ধীরে ধীরে তারা ডাঙায় উঠতে পারে, কারণ তখন তাদের ধীরে ধীরে ফুসফুসও তৈরি হয়ে যায়, ডাঙায় তারা শ্বাসও নিতে পারে। ঠিক আছে, ধীরে ধীরে মানে এর অবস্থা থেকে না ধীরে ধীরে দেখো লেজটা ছোট হতে থাকে। এর ফ্রগলেটের পর থেকে ধীরে ধীরে লেজটা ছোট হতে থাকে, এবং ফ্রগলেটের পরের স্টেপ হচ্ছে একটা পূর্ণাঙ্গ ব্যাঙ। এখানে কি পুরো একটা পূর্ণাঙ্গ ব্যাঙ, বা যেটাকে বলে অ্যাডাল্ট ফ্রগ। অ্যাডাল্ট ফ্রগ। তাহলে আমি 4টে প্রসেস কি বললাম? প্রথমে একটা ফ্রগ কী করে, ডিম পারে, তারপর ডিম ফুটে কি হয়, ট্যাডপোলে পরিণত হয়। তখন সে কোথায় থাকে না, জলের মধ্যে থাকে, কারণ তখন তার ফুলকা থাকে, ফুসফুস তৈরি হয় না। তারপরে ট্যাডপোল থেকে কি তৈরি হয়, ফ্রগলেট তৈরি হয়। ফ্রগলেট কোথায় থাকে, ডাঙাতে উঠতে পারে, কারণ তখন তার ফুসফুস তৈরি হয়ে যায়। ঠিক আছে, এবং তখন থেকে কি করে, তার লেজটা ধীরে 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 ছোট হতে শুরু করে, এবং ফ্রগলেটের পর কিসে পরিণত হয়, অ্যাডাল্ট ব্যাঙে পরিণত। তখন দেখো তার লেজ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে, লেজ থাকেই না। বোঝা গেল? যেগুলো বললাম জীবনচক্রের ব্যাপারে একবার লিখিত আকারে তোমাদের দেখিয়ে দিই। বোঝা যাচ্ছে তো? আশা করি তো বোঝা যাচ্ছে। দেখো, প্রথমে ব্যাঙের জীবনচক্রে প্রথমে কি হয় না, ডিম। ব্যাঙের জীবন শুরু হয় ডিম থেকে। স্ত্রী ব্যাঙ সাধারণত স্থির জলে একসাথে প্রচুর পরিমাণে ডিম পারে। এই ডিমগুলো থেকে একটা আঠালো জেলির মতো স্তর দিয়ে ঢাকা থাকে। ডিমগুলো সুরক্ষিত থাকে, মাছ বা অন্যান্য শিকারীদের হাত থেকে বাঁচায়। ডিমের এই গুচ্ছকে স্পন বলা হয়, দরকার নেই, এই জিনিসগুলো জানার দরকার নেই, এগুলো থেকে প্রশ্ন আসবে না। ট্যাডপোল, তারপরে স্টেপ হয় ট্যাডপোল বা ব্যাঙাচি। কি হয় না, ডিম ফুটে কয়েকদিন পরে কি বেরিয়ে ট্যাডপোল, 1 মিনিট, হ্যাঁ ট্যাডপোল। এই পর্যায়ে তারা মাছের মতন দেখতে হয়। বাসস্থান হয় এদের সম্পূর্ণ জলে, কারণ ফুলকা থাকে এদের, যার সাহায্যে এরা জলে শ্বাস নিতে পারে। শুরুতে এরা শৈবাল, জলজ উদ্ভিদ এসব খেয়ে বেঁচে থাকে। এদের একটা লম্বা লেজ থাকে যা দিয়ে এরা জলে সাঁতার কাটতে পারে। তাহলে ডিম হয়ে গেল, ট্যাডপোল হয়ে গেল, এর পরের প্রসেস কী হবে, ফ্রগলেট। দেখো দেখো এবার হচ্ছে ফ্রগলেট, পরিণত ব্যাঙাচি। এই ধাপে শরীরে বড় ধরনের পরিবর্তন হয়, অঙ্গ তৈরি হয়। প্রথমে পিছনের পা, তারপরে সামনের পা তৈরি হয়, ফুসফুস তৈরি হয়, ফুলকা ধীরে ধীরে হারিয়ে যায়, ফুসফুস তৈরি হতে শুরু করে যাতে তারা ডাঙায় শ্বাস নিতে পারে। তারপর লেজ কী হয়, লেজটা ধীরে 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 ছোট হতে থাকে, শরীরটি ব্যাঙের আকৃতি পেতে শুরু করে। তারপরে হয় লাস্ট স্টেজ, যেটা পূর্ণাঙ্গ ব্যাঙ। সব শেষে লেজটি পুরোপুরি মিলিয়ে যায়, ব্যাঙটি সম্পূর্ণ রূপ পায়। আবাসস্থল কোথায়, পূর্ণ ব্যাঙের জল এবং ডাঙা দু জায়গাতেই থাকতে পারে। এদিকে তার জন্য কী বলা হয়, উভচর বলা হয়। খাদ্য, এরা মাংসাশী হয়ে ওঠে, ছোটো ছোটো পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে, এবং পূর্ণাঙ্গ হওয়ার পর এরা আবার ডিম পাড়ার যোগ্য হয়ে ওঠে। এইভাবে জীবনচক্রটা পুনরায় আবার ব্যাঙের শুরু হয়ে যায়। বোঝা গেল ব্যাঙের জীবনচক্র? চলো নেক্সট দেখো, লাস্ট আরেকটা ছোট্ট টপিক বাকি আছে, ভিভিপোরাস আর ওভিপোরাস। দেখো, ওভিপোরাসকে বাংলায় বলে অন্ডজ প্রাণী। আমি পাতি কথায় বলতে গেলে যেসব প্রাণী সরাসরি বাচ্চা প্রসব না করে ডিম পাড়ে। দেখো, আমাদের দুরকমভাবে বাচ্চা হয় না, যেমন মানুষের কি হয়, সরাসরি বাচ্চা প্রসব করে, তারা ডাইরেক্ট বাচ্চা প্রসব করে। আরেক দল কি করে না, ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা বের হয়। ঠিক আছে, তো মনে রাখবে যারা সরাসরি বাচ্চা প্রসব করে না, যারা ডিম পাড়ে, যারা ডিম পাড়ে তাদেরকে কি বলা হয়, ওভিপোরাস বলা হয়। ঠিক আছে, আর ভিভিপোরাস কাদের বলবো, যাদের সরাসরি বাচ্চা প্রসব করে, যারা ডিম পারে না তাদেরকে ভিভিপোরাস বলবো। বোঝা গেল? ভিভিপোরাস যেমন হচ্ছে আমরা মানে যেমন সরাসরি বাচ্চা প্রসব করে, আর ওভিপোরাস হচ্ছে এগ যারা পারে, ডিম যারা পারে, মুরগি বলো, সাপ বলো, টিকটিকি বলো, ব্যাঙ বলো, মাছ বলো, এরা। ঠিক আছে, তো এটাই হচ্ছে ভিভিপোরাস আর ওভিপোরাসের মধ্যে ডিফারেন্স। তো দেখো, যেটা বললাম, ওভিপোরাস অন্ডজ প্রাণী বলে, যেসব সরাসরি বাচ্চা প্রসব না করে ডিম পাড়ে তাদেরকে বলে ওভিপোরাস। ভ্রূণের বিকাশ ঘটে মায়ের শরীরের বাইরে, মানে কোথায় ঘটে, ডিমের ভেতরে। ডিমের চারপাশে একটা শক্ত খোলস থাকে যা বাইরের পরিবেশ থেকে ভ্রূণকে রক্ষা করে। উদাহরণ হিসাবে তোমরা মনে রাখতে পারো মুরগি, সাপ, টিকটিকি, ব্যাঙ, মাছ, এসব। ঠিক আছে, আর ভিভিপোরাস যেটা জরায়ুজ প্রাণী বলা হয়, এদের কি করা হয় না, এরা ডিম পাড়ে না, বরং সরাসরি বাচ্চা প্রসব করে, তাদেরকে ভিভিপোরাস বলা হয়। ভ্রূণের সম্পূর্ণ বিকাশ ঘটে মায়ের শরীরের ভেতরে, কোথায় ঘটে, জরায়ুর ভেতরে ঘটে, জরায়ুতে। ভ্রূণ মায়ের শরীরের ভেতরে থাকে, তাই এটি বাইরের শত্রুর থেকে অনেক বেশি সুরক্ষিত। উদাহরণ হিসেবে মানুষ, গরু, বিড়াল, কুকুর, বাঘ প্রত্যেকেই। ঠিক আছে, তো ভিভিপোরাস ওভিপোরাস পয়েন্ট বোঝা গেছে। চলো নেক্সট দেখো, এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব।
আমি একদম তোমাদের স্টার্টিংয়ে বলেছিলাম যে আমাদের জনন দু প্রকার, একটা হচ্ছে যৌন জনন যেটা সেক্সুয়াল, আর একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল যেটাকে বলে আমরা অযৌন জনন। আমরা অ্যাসেক্সুয়াল জনন সম্পর্কে বা অযৌন জনন সম্পর্কে ডিটেলসে পড়েছি, কাদের কাদের হয়, কীভাবে হয় না হয় ছবির মাধ্যমে দেখেছি আমরা। আর সেক্সুয়াল জননের মাধ্যমে আমি তোমাদের বলেছিলাম যে হিউম্যানের মধ্যেও হয় এবং প্ল্যান্টের মধ্যেও হয়, অ্যানিমেলের মধ্যেও হয়, প্ল্যান্টের মধ্যেও হয়। তো অ্যানিমেলের মধ্যে আমরা হিউম্যান রিপ্রোডাকশন কী করে হয় তার পুরো প্রসেস পড়েছি, ফিমেল মেল সমস্ত কিছু পড়েছি। আরেকটা আমাদের বাকি আছে যেটা বলেছিলাম প্ল্যান্টের মধ্যে হয়, যারা সপুষ্পক উদ্ভিদ তাদের মধ্যে ঘটে। তো এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উদ্ভিদের যৌন জনন সম্পর্কে। ভেরি 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 ইম্পর্ট্যান্ট পার্ট, এটা থেকে প্রচুর প্রশ্ন আসে, যদি কোথাও বুঝতে না পারো তাহলে কিন্তু প্রবলেম হবে। এক একটা পার্টকে একদম আমি এত নিখুঁতভাবে সমস্ত ছবি রেখেছি, তোমাদের কোথাও বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হবে না যদি সম্পূর্ণ ভিডিওটাকে ভালো করে দেখো তোমরা। আজকের পর উদ্ভিদের যৌন জনন সম্পর্কে তোমাদের একটা কোশ্চেন মিস হবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। আচ্ছা একটা কথা বলবো, আজকে দেখো অলরেডি 30 মিনিটের ওপরে ভিডিও হয়ে গেছে, ঠিক আছে। তো আমি চাই যে উদ্ভিদের যৌন জননটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তো আমি একটা ভিডিওর মধ্যে এটা কমপ্লিট করতে চাই। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। কারণ আমি যদি এখানে শুরু করি হয়তো কিছুটা পার্ট হবে, হয়তো একটু জাস্ট হবে আর কি, পুরোটা শেষ করতে পারবো না। আর এটা যদি আমি একটা পার্টে শেষ করতে পারি না, যদি পুরো ভিডিওটা একটা পার্টে তোমরা পাও অনেক বেশি হেল্পফুল হবে আমার যেটা মনে হয়, ঠিক আছে। তো আমি নেক্সট যে ক্লাস আছে তাতে আমাদের রিপ্রোডাকশনটা টোটাল কমপ্লিট হয়ে যাবে, শুধু আমাদের এই টপিকটাই বাকি আছে উদ্ভিদের যৌনজনন পদ্ধতি। আর এটাই আমি লাস্টে রেখেছি কারণ এটা ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এটাতে অনেক কিছু ইংলিশ টার্ম আছে, স্টিগমা আছে, স্টাইল আছে, ওভারি আছে, ওভিউল আছে, তারপরে অ্যান্থার আছে, ফিলামেন্ট আছে, পিস্টিল আছে, স্টেমেন আছে, এই জিনিসগুলো তোমাদের গুলিয়ে যায়, ইংলিশ বাংলা সব কিছু গুলিয়ে যায়। আমি কথা দিচ্ছি ইংলিশ বাংলা তোমাদের কোথাও কোনো রকম কোনো সমস্যা থাকবে না, পুরো মাথায় ছবির মতো মনে রাখবে। তো আমি এটা একটা ভিডিওতে তোমাদের পুরো কমপ্লিট করবো এবং নেক্সট ডেতে আমাদের রিপ্রোডাকশন পুরো কমপ্লিট করে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখছি এবং নেক্সট ডে না তোমাদের রিপ্রোডাকশন কমপ্লিট করে আমি কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও করে দেবো। তোমরা বুঝতে পারবে যে যারা সম্পূর্ণ ক্লাসটা করেছো তাদের কোশ্চেন অ্যাকচুয়ালি আটকাচ্ছে না, মানে ঠিকঠাকভাবে করতে পারছো, কোশ্চেন ফাঁসছে, তোমরা এটুকু মানে একটা কী বলো না কনফিডেন্স পাবে। তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি পরের দিন করে দেবো, ঠিক আছে। আর তোমাদের জানিয়ে রাখি যে আমাদের কমপ্লিট ব্যাচ এখানে চলছে, যদি কেউ চাও নিতে পারো। এখানে যেমন পড়াচ্ছি পড়তে পারো, কোনো অসুবিধা নেই। যারা একটু সিরিয়াস স্টুডেন্ট আছো, যারা মনে করছো গ্রুপ ডি 2026 তাদের একটা বিশাল বড় লক্ষ্য, তারা এই ব্যাচ জয়েন করতে পারো। এখানেও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সমস্ত কিছুর এনসিইআরটি বেস করে ডিটেলসের থিওরি ক্লাস, এবং গ্রুপ ডি যে 101টা শিফট হয়েছে 2025-26-এ সেই 101টা শিফটের পুরো অ্যানালাইসিস ভিডিও ক্লাস এখানে করানো হচ্ছে, তার সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, তার কমপ্লিট ফুল অ্যানালাইসিস এবং টোটাল সমস্ত প্রিন্টেবল পিডিএফ সব কিছু দেওয়া হয়। তো এটার প্রাইস আছে কত 399 টাকা টোটাল ব্যাচের প্রাইস আছে। এর সঙ্গে তোমরা যদি টোটাল ব্যাচটা নিতে চাও, মানে সায়েন্সের সঙ্গে ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেসের ভিওডি ব্যাচ নিতে চাও, টোটাল তোমার 300 টাকা আরও এক্সট্রা পড়বে, 699 টাকা দিয়ে তোমরা কমপ্লিট ব্যাচও নিতে পারো। এছাড়া আমাদের 2016 থেকে 2022-এর 2016 থেকে 2026 পর্যন্ত সায়েন্সের সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে। আর এটার বই অ্যাভেলেবেল আছে, চাইলে নিতে পারো। যে এটা আমাদের গ্রুপ ডির 101টা শিফট হয়েছে, তার সায়েন্সের বইয়ের প্রাইস আছে 472 টাকা, খুবই কম পরিমাণে আছে, যদি কেউ চাও অর্ডার করতে পারো। বাকি কোনো বই নেই, টোটাল বই কিন্তু সোল্ড আউট হয়ে গেছে, তোমরা পিডিএফ পেয়ে যাবে, এটারও পিডিএফ পেয়ে যাবে। আর যদি কেউ এই 10,500 11,000 প্রশ্নের পুরো পিডিএফ নিতে চাও, 500 টাকা প্রাইস আছে, এই তিনটে সমস্ত পিডিএফ নিতে পারো, বা আলাদা আলাদা করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা। এবং ম্যাথামেটিক্সেরও আছে। নেওয়ার জন্য কী করবে, সিম্পল এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে আমি তোমাদের যেটা চাই সেটা বলবে, কিউআর কোড, কোর্স চাইলে কোর্স, বই চাইলে বই, যেটা নিতে চাও কিউআর কোড দেবো, কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, কোর্স চাইলে কোর্সে অ্যাড করে দেবো, বা পিডিএফ চাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে, বা বই চাইলে এখান থেকে যোগাযোগ করে নেওয়া হবে। শুধুমাত্র কোনো কোয়ারি থাকলে কল করো বা এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে, সিম্পল। আর এছাড়া আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন আছে, এখান থেকেও তোমরা ইনস্টল করে সব কিছু নিতে পারো, ঠিক আছে। তো ক্লাস কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা খুব ভালো কমেন্ট করছো, দু একজন খুব ভালো লাগছে, মানে আরও এনার্জি পাচ্ছি ক্লাস করাবার জন্য। তো যদি ভালো লাগে স্টুডেন্টদেরকে একটু শেয়ার করবে, বাকি ফ্রেন্ডদেরকে শেয়ার করবে, ভিডিও লাইক করবে, কমেন্ট করবে, বাস আবার কি। চলো নেক্সট ক্লাসে তাহলে আমরা এই পুরো রিপ্রোডাকশন সিস্টেমকে কমপ্লিট করব। ওকে, থ্যাংক ইউ। আর একটা কথা, টেলিগ্রামে যুক্ত থাকতে ভুলো না, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সমস্ত আপডেট কিন্তু তোমরা ওখানেই পেয়ে যাবে। ওকে।